আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন। তারা মনে করছেন বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন, তবে এই মুহূর্তে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা তার নেই। এদিকে এভারকেয়ার হাসপাতালে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় না করতে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে ৫৫তম বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস জুড়ে বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয়, তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো। দিনভর রাজধানী এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পরে তারা জানান, দেশের অভিভাবক হিসেবে বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠা জরুরি। এদিকে মায়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। ২৩ নভেম্বর হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর গেল ৬ দিনে বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার কখনো উন্নতি কখনো অবনতি ঘটে। সবশেষ সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেগম জিয়ার শারীরিক অবস্থা জানতে দিনভর হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বিএনপি সহ অন্য দলের নেতারাও। তারা জানান, বেগম জিয়ার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন। বেগম জি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক, এই প্রার্থনা করে। বেগম জিয়াকে দেখতে ও তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে যান এনসিপির নেতারা। বেরিয়ে যাবার সময় এনসিপি নেতারা খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান। দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠেই সব সময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে শুক্রবার রাতে। গভীর রাতেই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সরকারি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য সহ রাজনৈতিক নেতারা। লন্ডন থেকে মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি খবর আপনার কাছে আছে? লোপা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বেশ কয়েকদিন ধরে রাজধানীর যে এভারকেয়ার হসপিটাল রয়েছেন আমাদের পেছনে, যেটার সামনে আমরা অবস্থান করছি, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যতটা সংকটাপন্ন হয়ে পড়েছিল সেটির থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে নেতাকর্মী, বিএনপির যারা সিনিয়র নেতা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তাদের যে ব্রিফিং সেখান থেকে আমরা জানতে পেরেছি। তবে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক প্যানেল রয়েছে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। সেই হিসেবে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য আসলে আমরা জানাতে পারছি না। তবে বিএনপি মহাসচিব যেমনটি জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক যারা রয়েছেন তারা, এবং এর আগে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন সেখানে লন্ডন ক্লিনিকে তিনি অবস্থান করছেন, সেখানকার চিকিৎসক যারা রয়েছে এবং বাংলাদেশে তার যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তারা সবাই মিলে একটি সমন্বিত বোর্ড গঠন করেছেন এবং সেই বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করছেন, নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন বিএনপি নেতাদেরকে যে বেগম খালেদা জিয়াকে হয়তো বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে, তবে সেটি নেয়ার জন্য বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত বিদেশে নেয়ার মতো অবস্থায় তৈরি হয়নি। সেজন্য তারা আসলে অপেক্ষা করছেন এবং যদি তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি ঘটে এবং স্টেবল হয় এবং সেক্ষেত্রে বিদেশে নেয়ার মতো যেই শারীরিক ক্যাপাসিটি সেটি যদি তৈরি হয় সেক্ষেত্রে তারা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পারেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে এই হাসপাতালের পক্ষ থেকে, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যাতে কেউ যেন হাসপাতালের আশেপাশে এসে ভিড় না করেন, নেতাকর্মীরা যাতে হাসপাতালের সামনে না আসেন। তারপরও বেগম খালেদা জিয়া যারা ভক্ত রয়েছেন, বিশেষ করে দলের যে নেতাকর্মীরা রয়েছেন, আশেপাশের নেতাকর্মী রয়েছেন এবং দূর দূরান্ত থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেটির সামনে এসে ভিড় করছেন এবং তারা তাদের যে উদ্বেগ উৎকণ্ঠার কথা সেটি জানাচ্ছেন এবং তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। লোপা, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর। মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় এটি একক সিদ্ধান্তের বিষয় নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক স্ট্যাটাসে মায়ের রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে তারেক রহমান জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দেশজুড়ে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছে বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশাবাদী তারেক রহমানের পরিবার। জেলে বন্দী অবস্থায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয়। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান। এদিকে শাহজাহানপুরে গণসংযোগ করেন তিনি। গণমিছিল ও সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, ভোটের জন্য একটি দল দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের খেলাপ করে ভোট চাইছে। তিনি অভিযোগ করেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে দলটি। ধর্মকে বিক্রি করে, ধর্মকে বিকৃত করে একটি ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশের নিরীহ ধর্মপ্রাণ মানুষকে এরা কিভাবে বিভ্রান্ত করছে। এরা কারা? এরা মওদুদিবাদে বিশ্বাস করে। এরা দাড়ি টুপি মাথায় রেখে সুন্নতের সঙ্গে বেয়াদবি করে, সুন্নতের খেলাপ করে ওরা ভোট পাওয়ার চেষ্টা করছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ হয়েছে। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া উপস্থাপিত হয়েছে সভায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। রাজধানীতে মক ভোটিং পরিদর্শন শেষে তিনি কথা বলেন।
থাকছে নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। উৎসব মুখর পরিবেশ, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি। আমি তো জানি যে সামনের ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমি কিন্তু অত ক্লিয়ার না যে গণভোটটা সেটা কি। একজন ভোটারের একটা ভোট দিতে কত সময় লাগবে সেটা ক্যালকুলেট করা যাবে। তাছাড়া কেন্দ্রের আদার যে ত্রুটিগুলো যদি থাকে সেটা শনাক্ত করে নিরূপণ করতে পারবে কমিশন। গণভোট বলতে কি আমি দিয়েছি না, তারপরে যাইয়া দেখি দিয়া লই। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের প্রস্তুতির অবস্থা পরীক্ষা করতে এমন আয়োজন করেছে ইসি। যথারীতি প্রার্থী, ভোটার, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনের রিটার্নিং পোলিং এজেন্টদের দায়িত্ব পালন করছে সবাই। সুন্দর হচ্ছে ভোট, আমার মনে হয় এই নিয়মে চললে মনে হয় ভালো হবে। আমরা আশা করছি যে জাতীয় নির্বাচনে এই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়। যারা ক্যান্ডিডেট হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে, তাদের মধ্যে যেন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা থাকে। সুষ্ঠু পরিবেশের স্বার্থে ভোট কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি আছে। প্রস্তুতি ভোটিংয়ের পুরো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সিইসি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নির্বাচনেই ত্রুটিমুক্ত ছিল না। পরিস্থিতি উত্তরণে নিবিড়ভাবে কাজ করছেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই। চুরি, ছিনতাই, মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। তিনি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হবে। গণভোট নিয়ে জনগণকে জানানোর বিষয়ে সবার সহযোগিতা চান। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো, এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন তফসিল হলে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উৎসব মুখর করতে সহযোগিতায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। 2026 সালের নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য প্রস্তুতিটা সঠিকভাবে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারপর গণতন্ত্রের উত্তরণ এবং ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে এই সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা আন্তর্জাতিক সকল পর্যবেক্ষককে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচনটি দেখার জন্য। আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে সবচেয়ে বড় একটি দল পাঠাবো। নির্বাচনের সার্বিক সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। বিপুল সংখ্যক গণমাধ্যমের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বেষ্টনীত হওয়া, শান্তিপূর্ণ এমন ভোটের চিত্র দেখে আগামীতে ভালো ভোটের বিষয়ে আশাবাদী ইসি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে $1 ট্রিলিয়ন অর্থনীতির ঘোষণা দেবে বিএনপি। 18 মাসের মধ্যে 1.5 কোটি চাকরির নিশ্চয়তাও দিচ্ছে দলটি। আর খাতভিত্তিক অর্থনৈতিক রূপরেখা তৈরি করেছে জামায়াতে ইসলামী। 2040 সালের মধ্যে $1 ট্রিলিয়ন প্লাস অর্থনীতির চিন্তা করছে তারা। অর্থনৈতিক সম্মেলনে এমন প্রস্তাবনা তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দেশের আর্থিক খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা, নীতি নির্ধারণ ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন। এতে অংশ নেন আর্থিক খাতের নীতি নির্ধারক, রাজনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। সম্মেলনে উঠে আসে আর্থিক খাতে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতিবন্ধকতা। বিএনপি আগামীতে ক্যাপিটাল মার্কেটে বিশেষ গুরুত্ব দিতে চায় উল্লেখ করে দলটির সিনিয়র নেতারা বলছেন, তাদের সময়ে পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে কোনো কেলেঙ্কারি কিংবা ধস নামেনি। 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কী করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? জামায়াতে ইসলামীর আমিরের দাবি, তার দল ন্যায্যতা ভিত্তিক অর্থনীতি চায়। আগামী 15 বছরে তাদের অর্থনৈতিক রূপরেখাও তুলে ধরেন তিনি। সার্টিফিকেট প্রোডাকশনের এডুকেশন নয়, প্রফেশনাল এডুকেশন দিতে হবে। প্রত্যেকটি মানুষ হবে এক একটা রিসোর্স পার্সন। একজন কৃষক হলে সেও হবে একজন স্কিল কৃষক। আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। অতীতে রাজনৈতিক প্রভাবে সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি।
এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। সম্মেলনে নিজ নিজ দলের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে এনসিপি ও গণসংহতি আন্দোলন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।